আমার নিজের কিছু লোকজন, আমার আত্মীয় স্বজন, ওরও আত্মীয় স্বজন অনেকেই যদি যাইতো, ওই বাসায় দেখতো একটা মেয়ে। ওই বাসায় আমার ওই বাসায় যে কেয়ারটেকার ছিল, কেয়ারটেকারের মেয়ে, ওই মেয়েটার দেশের বাড়ি কিশোরগঞ্জ। ওরা ওইখান থেকে ঢাকা আসছে, আসার পর আমাদের বাসায় ওরা থাকে, আমাদের বাড়ি দেখাশোনা করতো, রুম টুম ভাড়া দিত, বাড়ি গোছাই মানে পরিষ্কার রাখতো, এরকম। ওদের রুমে, ওদের বাসার থেকে নাকি আমার হাজবেন্ডের জন্য খাবার আসতো, ওই খাবার খাইতো। আর আমার হাজবেন্ডের কাপড় চোপড় ধোয়া, আরো যত যাবতীয় কাজ আছে ওই মেয়েটা করতো। ওই মেয়েটার মাও প্রচুর খারাপ ছিল। ওই মেয়েরা 3 বোন ছিল। তো বড় বোনের বিয়ে তো আগেই দিছে, ছোট মেয়েটার মেজো মেয়েটারে লাগাই দিছিল আমার হাজবেন্ডের পিছনে। দেখছে যে ভালো টাকা ইনকাম করতেছে। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি, ও বলে দেখো এগুলার কোনো কিছুর ভিতরে আমি নাই, আমাকে তুমি জড়াইও না, জড়াইলেই একটা ভেজাল হইব, আমি সব বাদ দিয়ে দিছি। ডিভোর্স। আমার হাজবেন্ডের সাথে বছর 5-6 বছর যাবত একটা মেয়ের সাথে রিলেশন, হয়তো আরো বেশি, কিন্তু আমার জানা মতে 5-6 বছর। আসলে ঘটনার শুরুর থেকে বলতে গেলে ভাইয়া, আমার হাজবেন্ডের ব্যবসা ছিল, মাটির ব্যবসা। আপনার রায়বাজার এখানে আমরা 10 কাঠা জায়গা ভাড়া নিছিলাম। ভাড়া নেওয়ার পর এখানে আমরা বাড়ি উঠাইছি দোতলা। তো একরুম সিস্টেম ভাড়া দেওয়া হয় না অনেক বাসা, ওরকম ভাড়া দেওয়া ছিল এই বাসাগুলো। তো ব্যবসা যখন ওর রানিং মানে শুরু করছে, আজ হতে আরো 16 বছর আগে, আমার বিয়ের 2 বছর পর, ওই আমি তখন মোহাম্মদপুর থাকতাম, আর ওর ব্যবসাটা ছিল রায়ের বাজার। তো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে সবার সাথে থাকতাম। ওইখানে ব্যবসার কারণে বলতো যে যাওয়া আসার সমস্যা, বা বাড়ি উঠাইতেছি রাত্রে যেতে পারবো না, বা ভাড়া উঠানোর সমস্যা, ভাড়াটিয়ারা ভাই মানে চলে যায়, এই জন্য আমার এখানে থাকতে হয়। ওই এখানে একা থাকতো একটা রুম নিয়ে, মানে যে বাসায় ওর ছিল ওই বাসায় ওর একটা রুম ছিল, ওই রুমেও থাকতো। আর আমি আমার শ্বশুর শাশুড়ি ওদের নিয়ে আমি বাসায় আমার মোহাম্মদপুরে থাকতাম, ঢাকা উদ্যান। তো ও রেগুলার ছিল না বাসায়। তার মধ্যে আমার ছেলে আসে দুনিয়াতে, ছেলে অসুস্থ হয় মাঝে মাঝে, ওরে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগে, করা লাগে। পরে আমি বলতাম যে বাসাটা ওই সাইডে না রেখে আমরা রায়বাজার সাইডে চলে আসি, যেহেতু আপনার যাওয়া আসার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা। ছেলেটা আমরা রায়বাজার সঞ্জয় আছে, ডাক্তার সঞ্জয়, ওনাকে দেখাই। তো আমি চাইছিলাম যে সব মিলাই আমরা একটু যেটা এখানে চলে আসি, অত দূরে তো থাকা লাগবে না। ও রাজি হতো না, ও বলতো ওইখানে থাকো দরকার নেই। তো তখন ও বিষয়টা বুঝতে পারি নাই। তো যখন নাকি দেখলাম যে বেশি একদম ইরেগুলার, বাসায় মাসের পর মাসও খবর থাকতো। এইটুকু দূরত্ব 1 মাস 4 মাস নাই, এতটুকু দূরত্ব তো ভালো ভাইয়া। আমি যখন রায়বাজার চলে আসছি তখন ওই বাসায় ইরেগুলার, তখন ওর 1 মাসও খবর থাকতো না একবার আসতে। ওর ওই একই অজুহাত, বাড়িতে অনেক ঝামেলা, ভাড়াটিয়ারা অনেক গ্যাঞ্জাম করে, ঝগড়া করে, পানির সমস্যা, আসতে পারবো না। কিন্তু আমার ওই বাসা দেখাশোনা করার জন্য ম্যানেজারও ছিল। বাসা এখানে নেওয়ার পর এরকম আসে না। তো অনেক রাগারাগি করতাম যে বাসায় কেন আসবেন না, এখন তো বাসা সামনে, 20 মিনিটের পথ না, আপনি কেন এখন আসেন না। আমার ছেলেটা আর আমি ভাইয়া একাই থাকলাম। আমার বাসা মোহাম্মদপুর থেকে এখানে আমি আমার শাশুড়ি থেকে আলাদা হয়ে চলে আসছি, যে ওর যেহেতু সমস্যা, তাহলে আমি এখানে একা জিদ করে আমি একা বাসা নিছি। তারপর ও আসে না। 3-4 বছর একা ছেলে নিয়ে থাকলাম, ওর বাসায় কোনো খবর নাই। আসতো মাসে একবার কি 2 মাসে একবার এভাবে। আর আমার বাজার সদাই এমনি যত খরচ আছে এগুলা অন্য লোকজন দিয়ে পাঠাইতো। ওর ওখানে ছেলেরা ছিল, ওদের যদি বলতাম যে আমার এই জিনিসটা লাগবে, ওই জিনিসটা পাঠাই দিত, নিজে আসতো না। তো আমি যদি আবার এই বাসায়, ও যেখানে আসতে ওই বাসায় যাইতাম, ও রাগারাগি করতো আমার সাথে, ঝগড়া করতো, তুমি কেন আসছো আমার ব্যবসায়ী জায়গায়, তোমার কেন এখানে আসা লাগবে। তো এরকম 2-3 বার লোকজনের সামনে আমাকে অপমানিত করছে। তারপরে আমি আর যাইতাম না, যে গেলে এরকম করে যাবো কেন, মানুষ তো একটা খারাপ ভাবে। বাসায় আসতো না। তো আমার নিজের কিছু লোকজন, আমার আত্মীয় স্বজন, ওরও আত্মীয় স্বজন অনেকেই যদি যাইতো, ওই বাসায় দেখতো একটা মেয়ে। ওই বাসায় আমার ওই বাসায় যে কেয়ারটেকার ছিল, কেয়ারটেকারের মেয়ে,
ওই মেয়েটার দেশের বাড়ি কিশোরগঞ্জ, ওরা ওইখান থেকে ঢাকা আসছে, আসার পরে আমাদের বাসায় ওরা থাইকা আমাদের বাড়ি দেখাশোনা করতো, রুম টুম ভাড়া দিত, বাড়ি গোছাই মানে পরিষ্কার রাখতো, এরকম কিছু। ওদের রুমে ওদের বাসা থেকে নাকি আমার হাজবেন্ডের জন্য খাবার আসতো, ওই খাবার খাইতো, আর আমার হাজবেন্ডের কাপড় চোপড় ধোয়া আরো যত যাবতীয় কাজ আছে মেয়েটা করতো। মানে একটা ওয়াইফ যা করতো হাজবেন্ডের জন্য সব কিছুই ওইভাবে। আর যে যখন যাইতো দেখতো ওই মেয়েটা ওই ঘরে আমার হাজবেন্ডের রুমে, যখন যে যাইতো দেখতো ওই মেয়েটা আমার হাজবেন্ডের রুমে। আপনি কোনোদিন গিয়ে দেখছেন? হ্যাঁ, আমিও দেখছি। আমিও মানে কয়েক সময় দেখছি, কিন্তু ওইভাবে না। কিন্তু একদিন আমি দেখছি, আমার কাছে এক একজনে বলতো যে এটা তো ঠিক না, এভাবে যখনই যাই তখনই দেখি ভাইয়ের রুমে ওই মেয়েটা, মনে হয় যেন ওনারই সবকিছু। এটা তো ঠিক না, আপনি একটু ভাইয়ারে কেয়ার করেন, আমাকে অনেকে বলতো। আমি বললেও আমাকে বলতো কি যে না, ওরকম কোনো কিছু ভাইবো না, ওরা অনেক ছোট থেকে আমার এখানে, ওরা আমার ছোট বোনের মতন, আমার ফ্যামিলির মতন, ওদের নিয়ে ওরকম কোনো কিছু ভাববা না। আমার ভাইয়া এত পরিমাণে ওর প্রতি বিশ্বাস ছিল, যেহেতু রিলেশন করে আমাদের বিয়ে, ওর প্রতি বিশ্বাসটা আমি কখনো হারাইতে চাই নাই। ওইভাবে আমি চিন্তা করছি যে ও যেটা বলছে হয়তো ওইটাই রাইট, আমি ওইটাই চিন্তা করতাম যে ওই যেটা বলছে হয়তো বা ওর সমস্যার কারণে আসে না, বা ওই মেয়েটা থাক কি হয়েছে, ও তো ওরকম ছেলে না। ও একটা মানে গ্রাজুয়েট কমপ্লিট করা ছেলে, একটা ভালো ব্রেনই একটা ছেলে। ওর কাছে মানে সব সব মানুষ ওরে ভালো জানে, কেউ খারাপ বলে না, ওরকম কোনো নেগেটিভ সাইডও ছিল না। জি। বিয়ের আগে এই মেয়ের সাথে কোনোদিন আপনি বাজে কিছু দেখছেন? হ্যাঁ, দেখছি। কিভাবে? একদিন সকালে আমার ছেলে স্কুলের ওকে স্কুলে দেওয়ার পরে সকাল 8টা সাড়ে 8টার দিকে আমি আমার হাজবেন্ডের ওই বাসায় হুট করেই যাই। আজকে মনে করেন প্রায় 20-25 দিন যাবত আমি বলতেছি বাসায় আসার জন্য, আসে না। সেজন্য আমার ভালো লাগতেছিল না, ওকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার। পরে ভাবলাম আমি একটু দেখে আসি। তো আমার ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে আমি হুট করে আমি ওকে কিছু বলি নাই, আমি চলে গেছি বাসায়। যাওয়ার পর ওর যে রুমটা তো মানে ও একাই থাকতো, রুমটা আবজানো ছিল, দরজা পুরো লক ছিল না, রুমটা একদম অন্ধকার, শুধু একটা টর্চ লাইটের মতন জ্বালাই রাখছে। নিচতলা ছিল তো এই জন্য অন্ধকার ছিল, আর ওই রুমে কোনো জানালা ছিল না, শুধু রুম একটা দরজা ছিল। তো ও ঘুমায় থাকতো এখানে। আমি হুট করে দরজাটা মানে ধাক্কা দিয়ে রুমে ঢুকছি। ও যেখানে ওর যে খাটে আমি যাই, সামনেই ছিল রুম, দরজাটা খুলে বেশি দূর না, সামনেই ছিল। আমি যাই বসছি, বসার পরে আমি এভাবে অন্ধকার তো আমি খুঁজতেছি ওরে যে কোথায়, ঘুমাই তো আছে। আমি এটা সকাল বাজে 8:30, দেখি এক সাইডে হাত দিছি, কোনায় দেখি মেয়েটা বসা আছে চুপচাপ। আমি যে বলতেছি কে কে, কোনো কথা বলে না। পরে আমি আবার এই সাইডে হাত দিছি, দেখি আমার হাজবেন্ড ওই সাইডে মানে শোয়া ছিল, ওর পায়ের কাছে মেয়েটা বসা। এখন আমি বলি এটা কে, এই লাইটটা জ্বালাও তো। মেয়েটার লাইট জ্বালালো, দেখলাম এই মেয়ে, যে মেয়েটা নিয়ে গবেষণা সবার কাছেই সবাই আমাকে বলে ওই মেয়েটাই। আমার তো মাথা, মনে করেন আমার যে কি রাগ লাগছে যে একটা অন্ধকার ঘরে এত সকালে মেয়েটা কি করে, ওর এখানে কি কাজ, কি রাত্রে এখানে ছিল নাকি ও পরে আসছে। আমার মনে করেন আমার শরীর হাত পা মানে অবশ হয়ে গেছে এই মেয়েটার দেখা। পরে আমি আমার হাজবেন্ড দিকে তাকাইলাম, দেখি ও ঘামতেছে। ও বুঝতে পারেনি যে আমি এভাবে চলে আসবো বা একটা জিনিস দেখবো। ও আমার দেখা বলতেছে কি তুমি এখানে এই সময়। পরে আমি বললাম ও এখানে কেন, এই মেয়েটা এখানে কেন। ও আমার পা টিপতেছে বসে বসে। আমার এত রাগ লাগছে, আমাকে ও আপনার পা টিপার কি, ও কেন পা টিপবো, আরে মেয়ে তুমি যাও। মেয়েটা উঠে না, এখানে বসা। আমি 2বার বলছি, উঠে না। পরে আমার হাজবেন্ড বলতেছে আচ্ছা তুমি যাও, তারপরে গেল। আমার হাজবেন্ডে বললাম ওইখানে কেন, আর আপনার পা টিপবে কেন, ও আপনার কি লাগে যে আপনার পা টিপবো, পা টিপার কি আছে। আপনারা বাসায় যেতে বলতেছি, কতদিন যাবত আপনি বাসায় যান না, আর এক একজনে আমার এক এক কিছু বলে, মনে হয় এটা সত্যি, আপনার অবশ্যই মেয়েটার সাথে রিলেশন আছে। না না তুমি কি বলো, এগুলো অসম্ভব। কিন্তু তো অন্ধকার ঘরের মধ্যে আপনার পা টিপতেছে কেন।
এটা যে কেউ দেখলে হয়তো বা আমাকে আগে যারা বলছে তারাও হয়তো বা এটা এরকম কিছু একটা দেখছে, দেখার পর আমাকে বলছে যে আপনার ভাইয়ের প্রতি কেয়ার করেন। ও একটা মেয়ে মানুষ, ও অন্ধকার একটা রুমে একটা পুরুষ লোকের সাথে বসা, আপনি আমার কি বুঝান? আমি কি কিছু বুঝি না? এত সকালবেলা একদম বাড়ির নীরব, বাড়ির কোনো ভাড়াটিয়া বাহিরে নেই, ওই মেয়েটা ওইখানে বসা ওই একটা একলা রুমে, খালি রুমে। তারপরে ব্যাখ্যা কি দিল স্বামী? ও তো মনে করেন কিরা টিরা কসম অনেক কিছুই না, আমি এমন কিছুই না, তুমি বিশ্বাস করো না, আমি বলে এখন কোরআন শরীফ ধরবেন, ধরা বলেন। সবচেয়ে বেশি মিথ্যা বলে মানুষ কোরআন ধরে। হ্যাঁ ভাইয়া, ও কোরআন শরীফ ধরে একবার না দুবার মিথ্যে বলছে। পরে ওই দিনও বললো, বলার পরে আমি তাও মনে করেন বিশ্বাস, বললাম না ওর প্রতি আমার বিশ্বাস আমি হারাতে চাই না, তাও আমি বললাম যে থাক, মানুষের চোখের দেখা অনেক সময় ভুল হয় ভাবলাম। কিন্তু ওই দিন থেকে ওরা আমি নোটিস করছি, ওই মেয়েটারও আমি নোটিস করছি। পরে এক একজনের এক এক রকম মন্তব্য, বিয়ে করছে, ওরে ফ্যামিলি পরিচয় দেয় এক এক জায়গায়। আমি ওরে জিজ্ঞাসা করলেও সব কিছুই অস্বীকার। তাহলে ওই বাসা থেকে আর যাবে না, সে ওখানেই থাকবে? আমি অনেক চিল্লাচিল্লি কইরাম। আপনি ওই বাসায় উঠলেন না কেন? আমার বাসা, ওই বাসা ওঠার মতন পরিস্থিতি না। কারণ আপনার স্বামী বাঁচানো জরুরি না পরিস্থিতি দেখা জরুরি? ওর যে ও যে রুমের মধ্যে সেই খাটে এসে আপনি বসবেন শেষ? মাঝে মাঝে আমি যাইতাম, কিন্তু আমি একবার থাকার মতন তোই নাই, কারণ আমার ফ্যামিলি, আমার শাশুড়ি ননদ সব কিছু সবাই। আপনার শাশুড়ি আগে না স্বামী আগে? পাগলামি কথা নাকি? তারপরে ছেলেটা ছোট ছিল। যাই হোক, আপনার স্বামী পরকীয়া করতেছে আর এক জায়গায় আরেকজনের সাথে ঘুমাইতেছে, আর আপনি শাশুড়ি সেবা করে বেড়াবেন? মনে করেন ওই যে একটা বিশ্বাস বলছিলাম ওর উপরে ছিল, প্রতারণা তো ওইভাবে করছে। তখন বিয়ে করে নাই, কিন্তু বিয়ে করছে কবে? বিয়ে করছে আপনার গত বছর মে মাসে। এর মধ্যে কাহিনী আছে। মেয়েটা আমার যখন নাকি আমি জানতে পারছি এরকম, বা আমি সন্দেহ করি মেয়েটা বুঝতে পারছে, তখন আমার থেকে দূরে দূরে থাকতো। আমার হাজবেন্ডও তখন মানে রেগুলার বাসায় না গেলেও আপনার সপ্তাহে একদিন কি 2 দিন বাসায় যাইতো, যেহেতু দেখছে আমি এরকম রাগারাগি করি, আবার একটা সন্দেহ চোখে দেখতেছি, এর জন্য বাসায় যাইতো তখন। পরে আমি বারবার বলতাম যে ওদের বাসা থেকে বাইর করেন, ওদের বাসা থেকে বের করে দেন, ওরা যেন ওদের বাসায় না থাকে, ওরা থাকতে পারবে না। ওরা তো ম্যানেজার, ম্যানেজার আরো অনেক মানুষ আছে রাখার মতো, ওদের দরকার নাই। পরে বলতেছে ওদের কাছ থেকে আমি কিছু টাকা লোন নিছি, এখন লোনটা নিছি, ওর লোনটা পূরণ করলে ওদের আমি চলে যেতে বলুন। ওই মেয়েটার মা, মেয়েটার মানে পুরা ফ্যামিলি জানতো ওদের রিলেশন। ওই মেয়েটার মাও প্রচুর খারাপ ছিল। ওই মেয়েরা 3 বোন ছিল, তো বড় বোনের বিয়ে তো আগেই দিছে, ছোট মেয়েটার মেজো মেয়েটারে লাগাই দিছিল আমার হাজবেন্ডের পিছনে। দেখছে যে ভালো টাকা ইনকাম করতেছে, বা 2টা বাড়ির মালিক, আবার আমার হাজবেন্ডের হাত খোলা ছিল অনেক, মনে করতো যে যদি পটায়া কিছু করতে পারি। প্রচুর পরিমাণে টাকা খাইছে আমার হাজবেন্ডের কাছ থেকে। আর বাড়ির মালিক তো ছিল আমার হাজবেন্ড, কিন্তু মাতবরই ওদের ছিল, ওরাই মাতবর ছিল ওই বাড়ির, অন্য কেউ আমার হাজবেন্ডেরও কোনো দাম ছিল না। সবাই আমি যখন চাইতাম পরে সবাই বলতো মালিক যে, মালিকের অত নেই, দাপট নেই, ওদের যে দাপট এ বাড়িতে, ওদের জন্য ভাড়াটিয়ারা থাকে না, ভাড়াটিয়াদের সাথে বাজে ব্যবহার করে, ভাড়াটিয়াদের বকাঝকা করে, তো চলে যায়। পরে আর ওই রুমটা খালি যে হয়, আর ভাড়া হয় না। আর আশেপাশেরও অনেকগুলা বাড়িওয়ালা আছে, ম্যানেজার আছে, ওরাও বলছে যে যখন দেখা গেছে আমার বাসায় টুলেট লাগাইছি, ওদের কথা মানে ভাড়াটিয়ারা যদি যাইতো, ওদের কথা এক একজনে বলতো যে ওরা ভালো না, আর ওরা ওই বাসা নিত না। এভাবে করে মনে করেন করোনার টাইম, পুরাটা করোনার টাইমে আমার বাসা খালি। তো আমার তো ওই বাসা থেকে ভাড়া উঠাইয়া আমি মাটি ভাড়া দিতাম, আমার সংসার চলতো, কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল সব ওই বাড়ির উপরে ডিপেন্ড করতো। কিন্তু ওই যে রুম খালি যাইতো ভাইয়া, ওইটা তো আর পূরণ করতে পারতো না। মাঝে মাঝে এক এক জায়গা থেকে লোন করে ও মাটি ভাড়া দিছে। এখনকার অবস্থাটা কি বলেন তো বোন? ওই মেয়েটা তো ওদের মানে বিয়ে করে কি একসাথে সংসার করতেছে এখন? না না, ওই যে আমি বললাম মে মাসে ওরা বিয়ে করছে, ওই মেয়েটার বাবা মা সব তো গ্রামের বাড়ি চলে গেছে আমি বলার পরে। তারপরে ওই মেয়েটা যায় নাই। ওই মেয়েটা ঢাকা ছিল, চাকরি বাকরি করছে, একা ছিল। আমার হাজবেন্ডের সাথে রিলেশন ছিল, ওই আমার হাজবেন্ড যাওয়া আসা করতো, প্রায় 2 বছর এভাবে ছিল। আমি জানতাম না, আমার এলাকা যেখানে ওই এলাকায় বাসা ভাড়া করা, আমি জানতাম না। হুট করে একদিন জানতে পারি, মাঝখানে একটু রাগারাগি করতাম যে
আপনি আমার সাথে বেমানি করছেন, প্রতারণা করছেন, ওই মেয়েটার সাথে সম্পর্ক করছেন। আবার অনেকে আমার কাছে অনেক কিছু বলছে, ও তো অস্বীকার করতো, তাও বলতো কি যে এমন কোনো কিছুই নেই, তুমি মিথ্যা কথা। না, ওই মেয়েটা এখনো ঢাকায় আছে, ওরা বাপের বাড়ি, ওরা মানে বাবা মা চলে গেছে ঠিক, কিন্তু ওই মেয়েটা এখন আমার সন্দেহ হইতো যে ঢাকা আছে। পরে বলতো না, ওরকম কিছু না। একদিন হুট করে একটা পরিচিত লোক, ও আমার হাজব্যান্ডকেও চিনে, আমাকেও চিনে, চেনার পরে আমাকে বলতেছে, ভাবি আপনার সাথে আমার কথা আছে, আপনি মানে আমার ছেলেকে বলছিল, আমার ফোন নাম্বারটা চাইছে আমার ছেলের কাছে, তা আমার ছেলে ফোন নাম্বার দেয় নাই। পরে ওই ছেলেটাই কিভাবে জোগাড় করছে জানি না, আমাকে ফোন করে বললো যে এরকম এরকম ভাই তো বিয়ে করছে, আপনি জানেন কি না? পরে আমি বলছি না, কিভাবে, কি আপনি কিভাবে জানলেন? পরে বলে যে আমরা তো জানতে পারলাম, ওনাকে দেখছি এক বাসায় যাইতে, ওইখান থেকে আমরা ওনাকে ধরছি, ধরার পর আমাদের অনেক টাকা খাওয়াইছে, বলছে যে বড় বউ জানে না জানে। পরে তারপর আপনাকে চিনি, সেজন্য আপনার মানে অবস্থাটা বুঝতে পারি, আপনাকে জানালাম, আপনি একটু কেয়ার করেন ভাইয়ের দিকে। পরে আমি ওই দিন ওরকম কিছু জানাই নেই, আমি ওই ছেলেটার কাছ থেকে বললাম যে তাহলে আমার বাসাটা চিনাই দাও। বাসাটা চিনানোর পরে আমি আমার ছোট বোন মিলে আমি ওই বাসায় মেয়েটাকে দেখছি, প্রায় 3 বছর খোঁজার পরে ওই দিন আমি মেয়েটাকে পাইছি। পাওয়ার পরে মনে করেন আমার অনেক রাগ ওর উপর, যে তুই একটা মেয়ে মানুষ হইয়া যাই না শুই না কিভাবে আরেকটা মেয়ের সংসার নষ্ট করাস। একটা মেয়ে তো আরেকটা মেয়ের সংসার ভাঙে সব সময়। করলি তুই তো চোখের সামনে সবকিছু দেখা তোর, তারপরে তুই কিভাবে এটা করলি, কোন লোভে? যে লোভ করছিস ওই লোভ তো তোর কখনোই পূরণ হয় না, আর হবেও না। আর ওদের দোষ দেওয়া লাভ কি, আমার হাজবেন্ডই তো ভালো না। ট্রু, দুই পক্ষের দোষ। ওই মেয়েটার সাথে রাগারাগি করলাম, করার পরে আমার হাজবেন্ডকেও ডাকাইছি, ওইখানে আমার যায় নাই। তো আমার হাজবেন্ডকে আমার দেবরে দিয়ে ফোন করাইছি, পরে বাসায় আনাইছি। ও তো সেদিন বলতেছে, দেখো আমি যা করছি আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর ওরকম কিছু করব না, তুমি যা বলবা তাই হবে, তুমি যা চাও তাই করো। আমি বলছি আমি মামলা করবো, আমি আর আপনার সাথে থাকবো না। আপনি ওই মেয়েটার কারণে তো এত কিছু, আর আমার সাথে তো বাজে ব্যবহার এতদিন, মনে করেন ওই মেয়েটার কোনো কিছু বললেই আমার গায়ে হাত তুলছে, আমাকে মারছে, আমাকে গলা টিপা, আমার গলা এখনো দাগ আছে ওর নখের, ও যে গলা টিপা আমাকে মারতে চাইতো না। ওই মেয়েটার সম্পর্কে কিছু আমি বলতে পারতাম না। আমি বলছি এত যে অত্যাচার করলেন, আপনি বললেন যে ওর সাথে আপনার কিছু নাই, তারপর আপনি বিয়েটা কেমনি করলেন? হ্যাঁ, মানুষের রিলেশন থাকে, মানুষ বিয়ে পর্যন্ত তো যায় না। আর আপনার মতন একটা সচেতন মানুষ কিভাবে, হ্যাঁ আপনি প্রেম করছেন, রিলেশন আছে, আচ্ছা বিয়েটার দরকার কি ছিল? বলে তোমার কারণেই, তুমি জিদ করতা, তুমি একে কিছু বলতা, এই জন্য আমি তোমার কারণে বিয়ে করছি। আমার কারণে তুমি ছেড়ে দিতা? আমি বলছি যে আমি কি বলছি যে আপনাকে বিয়ে করেন, যান আপনি বিয়ে করেন, নাকি আমি বলছি আমাকে যে আপনি ওকে ছাইড়া দেন? আমি ছাড়ার জন্য আপনাকে প্রেশার করছি, আপনাকে বিয়ে করার জন্য করিনি। এ নিয়ে বোন এখন কি অবস্থা স্বামীর? এখন তো মনে করেন ওই মেয়েটাকে ছাড়ানোর পরে মেয়েটা বাবার বাড়ি চলে গেছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে মনে করেন নভেম্বরের 1 তারিখে বিয়ে করছে মেয়েটা, আবার আমি সেপ্টেম্বরের 25 তারিখে ডিভোর্স করাই দিচ্ছে আমরা ফ্যামিলিগতভাবে। আর ওই মেয়েটার ফ্যামিলির ওরা তো সব গ্রামের বাড়িতে কেউ ছিল না, বিয়েতেও ছিল না, ডিভোর্সও ছিল না। তো আমার কথা হয়েছে আমার কারণে ও ডিভোর্স দিছে, ওদের মধ্যে তো আর কোনো ঝামেলা ছিল না, ওরা তো ভালোই ছিল, যে আমার কারণে এখন ডিভোর্স দিছে। আর আমার কিরা কসম একটা বলছে যে আমার ওর সাথে ডিভোর্সের পর আর কোনো কিছু থাকবে না, তারপর সম্পর্ক একদম নষ্ট। পরে ওই মেয়েটা নভেম্বরের 1 তারিখে বিয়ে হয়েছে, ডিসেম্বরের 8 তারিখে ওই মেয়ে আবার ঢাকা চলে আসছে, তারপর পালাইয়া চলে আসছে ওই হাজবেন্ডের রেখা। তারপর এখন ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাকে ফোন করে বারবার বলতেছে আপনার হাজবেন্ডের সাথে আসছে, আপনার হাজবেন্ডের ছাড়া আর কোনো কিছু নাই ওর কাছে, ওই সবচেয়ে বড়, এখন আপনার হাজবেন্ডের জিজ্ঞেস করেন কোথায় আছে। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি, ও বলে দেখো এগুলার কোনো কিছুর ভিতরে আমি নাই, আমাকে তুমি জড়াইও না, জড়াইলেই একটা ভেজাল হইব, আমি সব বাদ দিয়ে দিছি, ডিভোর্সের সাথে সাথে সব বাদ। কিন্তু আমি যতটুকু জানি, ওই যে বললাম যে জিনের একটা আমার মধ্যে আছে, যে ওই মেয়েটার সাথে এখনো ওর সম্পর্ক আছে। ইভেন ওই জিন আমাকে বলছে আমি মেয়েটার বাসায় তোমাকে নিয়ে যাব তুমি যদি চাও।
পরে আমি বলছি না, আমি ওই ওই বাসায় আমি একা যাবো না। ওই মেয়েটা যখন একা থাকবে আমি তখন যাবো না। তো যখন দেখবা আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ডের সহকারে আমাকে নিয়ে যাবা। আমি ভালো প্রমাণ পাইতে চাই যে কিভাবে ওরা। বোন, আপনার এই লাইফস্টাইল নিয়ে বা আপনার এই লাইফের গল্পটা নিয়ে যদি আপনি মানুষকে বলেন যে এইটা শিক্ষা আছে, শিক্ষা নেওয়ার আছে আমার জীবন থেকে, কি সেটা? শিক্ষা হয়েছে এটা ভাইয়া, জীবনে সংসার জীবনের যত বছরই হোক, বিশ্বাস আমি যেভাবে মানুষকে করছি, আমার হাজবেন্ডকে করছি, এই বিশ্বাসটা মানে এভাবে যে গ্যাপ দেওয়া, হাজবেন্ডের মানুষের বাহিরে জামাই থাকে, দেশের বাহিরে জামাই থাকে, তাহলে মানুষ দূরত্ব বজায় রাখে। এক শহরে থেকে এক শহরে একই এলাকায় থাইকা এই যে মাসের পর মাস একটা গ্যাপ, এই গ্যাপটা যেন কেউ না দেয়। ট্রু। আমি যতটুকু স্যাক্রিফাইস করছি আমার জীবনে ভাইয়া, আমি সারাটা এমন দিন গেছে আমি সারা রাত আমি কান্না করছি। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম আমার হাজবেন্ড এত ভালোবাসা ফ্যামিলির অ্যাগেন্স্টে আমাকে বিয়ে করলো, এত ভালোবাসলো, আর ওর দুঃসময়ে আমি ওকে এত হেল্প করলাম, ওর ছাইরা যায়নি, অনেক কষ্ট করছি এই সংসারে। আমি শুধু ওর ভালোবাসার কারণে, ওকে বিশ্বাসের কারণে আমি ওর ছাইরা যাইনি। কিন্তু এই বিশ্বাসের এইটা আমার মনে হয় পুরুষরা দিতে পারে। মেয়েদের যেই একটা পুরুষের প্রতি যে বিশ্বাসটা আছে, এটার মূল্য ওরা দিতে পারে না। নাহলে আমার হাজবেন্ড কিভাবে এটা বুঝে না যে আমি আমার ওয়াইফরে দূরে রেখা কিভাবে আমি আরেকজন রে এভাবে এতটা কাছে আনি, কিভাবে বিয়ে করি, যে ঝামেলাটা জন্য বারবার মানে আমাকে এই করে, ওই ঝামেলাটা আমি একদম শেষ করে দিই। আমি কেন আবার ওই মেয়েকে বিয়ে করতে যাব? আর আমি যে স্যাক্রিফাইস করছি আমার জীবনে, এমন যেন এইটা যেন কেউ না দেয়, এই ছাড়টা যেন কোনো হাজবেন্ডের কোনো ওয়াইফ না দেয়। এই যে মাসের পর মাস আলাদা কিভাবে- থাকার সুযোগ দিচ্ছেন। কিভাবে মানে আমি তো মনে করেন পাগল ছিলাম। আমি এখনো মনে করেন আমার মনে হয় আমার মেন্টালি সমস্যা হয়ে গেছে এত বছরে। আর ইদানিংকার যে ঘটনাগুলা, এই ঘটনা তো মনে হয় যেন আমি, আমার হাজবেন্ডও বলে তোমার মাথা নষ্ট, তোমার মাথা সমস্যা আছে। আমার মাথা সমস্যাটা কার কারণে হয়েছে? না, true. আমি তো এমন ছিলাম না। এই যে আমি সন্দেহ করি, আমি আগে করি নাই, একদম বিশ্বাস করছি। এখন সন্দেহ কেন? ঘটনা আমি করি ঘটছে তাই, সন্দেহ। ঘটনা কারণ কোনো ঘটছে। কিছু হয়েছে এই জন্য তো সন্দেহ। আমি ওরে যদি এখন বাসায় মানে লেট হয় বাসায় আসতে, আগে তো মনে করেন 1:30 2টায় চলে যেত, 2:30 হয়ে যেত, 3টা হয়ে যেত, রাত্রের বাসায় আসতো না। ইদানিং যখন নাকি ও রেগুলার আমার বাসায় আসে, তখন থেকে 2 বছর যাবত ওই মেয়েটার সাথে তো সম্পর্ক, আমি মনে করছি মনে হয় মেয়েটা গ্রামে চলে গেছে। ঢাকার রেখা যে ওর সাথে ওর সময় দিচ্ছে এটা তো বুঝিনি। তো 3টা 4টা পর্যন্ত মনে করেন বাসায় আসতো না।